বিকাশ রঞ্জন বাবু নিজের নামের পাশে ভট্টাচার্য পদবিটা আপনি ত্যাগ করে দিন। আপনি নামের পাশে লিখুন বিকাশ শেখ, হতেই পারেন, অসুবিধার কিছু নেই। বিকাশ উদ্দিন রহমান, মোহাম্মদ বিকাশ হয়ে যান আপনি। বিকাশ বা সিপিআইএম এদের একটাই ক্যারেক্টার। এরা ভারতের সঙ্গে যখন পাকিস্তানের সমস্যা হয়েছিল এর আগে লাস্ট যখন অপারেশন সিন্দুর, তো অফ সিন্দুরের সময় আপনার মনে আছে সিপিএম এর লোকেরা মাক্কু, যত রকমের প্রজাতির মাক্কু আছে আর কি, সিপিআই, লিবারেশন, আই, অমুক তমুক, আরএসপি টারএসপি, হ্যাঁ, বুকে কান্না, কেন জল বন্ধ হবে, ওরা কি মানুষ না? সমস্ত রকমের ওই প্রজাতির ভিন্ন ভিন্ন প্রজাতির মাক্কুরা সব এক হয়ে গিয়ে ভারতের বিরোধিতা করে মিছিল করেছিল। সমস্ত প্রজাতি সমস্ত মাক্কু একরকম। তার পরিবারের সদস্যরা তার সঙ্গে নেই, তিনি কি 21শে জুলাই নিয়ে ভাবছেন? কটা লোক হবে তার? 200-250টাও লোক হবে? ওর থেকে তৃণমূল কংগ্রেসের পাড়ার কাউন্সিলররা এর থেকে বেশি মানুষ জোগাড় করতে পারতো আজ থেকে 2 মাস আগে। মমতা বন্দ্যোপাধ্যায় তো এদের থেকে শিখতে পারতেন যে রাজনীতি করতে গেলে প্রয়োজনে ভাইপোকে রাজনৈতিক বলি দিতে হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তসলিমাকে ফেরাবার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন হবে না। 1 কোটি লোককে আজকে আহ্বান করেছিলেন। 1 কোটি ছেড়ে দিন। আজকে সাংবাদিকের ক্যামেরা বেশি ছিল, পুলিশ তার থেকে বেশি ছিল। ওই যে বলছিলাম না একটু জ্বালা করবে, তো ববি হাকিমদের একটু জ্বালা করবে, এখন নাম করেই বলছে আপনাকে। হুমায়ুন কবিরের জ্বালা করবে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদের জ্বালা করবে, আর অনেকে জেলে আছেন এখন, শেখ শাহজাহান, কান ধরে উঠবোস করা পুষ্পা, এদের জ্বালা করবে, কিছু করার নেই। আরে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, মমতা নেই, মেনে নিতে হবে আপনাদের। 1 কোটি মুসলমান কি পাগল আছে নাকি? পশ্চিমবঙ্গে সব মুসলিম কি পাগল যে উনি ডাকবে আর সব একদম নারায়ে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়বে ওনার কথায়? তারা জানে না যে মুখ্যমন্ত্রী কে? প্রথম 2টো সপ্তাহে তো অনেকে অনেক রকম ওই পাক সার্কাসের চেষ্টা করেছিলেন, পাথর নিয়ে এসেছিলেন, বিরাট বিপ্লবী হয়ে গেছিলেন। তো সব বিপ্লবীর বিপ্লব তো শুভেন্দুবাবু ঝেড়ে দিয়েছেন প্রথম 2টো সপ্তাহে। আরও কোথাও না কোথাও নিঃসঙ্গ একা হয়ে যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একে একে হাত ছেড়ে চলে গিয়েছেন অনেকে, এর আগে আমরা দেখেছি। অবশেষে সেই অত্যন্ত ভরসার পাত্র অর্থাৎ মদন মিত্রও হাত ছেড়ে চলে গেলেন। লিখলেন দিদি সরি। বিষয়টাকে কিভাবে দেখছেন? না মদন তো আবার আজকে দেখলাম যে দিদির ওখানে নাকি গেছেন, কালীঘাটে গেছেন। মমতা নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন, এতে আমি কি করতে পারি? আমি তো আর এখন নিজে গিয়ে মমতাকে সঙ্গ দেব না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মানে এটা আমার ব্যক্তিগত মত, কোথাও না কোথাও মনে হয় এই লোকগুলো যারা মমতাকে ছাড়ছে, ধরছে, এরা সব না কোথাও ওই একটা কথা আছে হিন্দিতে, একই থালিকে চারটে বাট্টে হ্যাঁ। ওই বলে না কিসের এপিঠ আর ওপিঠ? তো এরা হচ্ছে সেরকমই। কখন যে কে কোন দিকে আছে বলা খুব মুশকিল। কিছুদিন আগে ইলেকশন কমিশন যখন জানতে চাইলো যে তৃণমূল তুমি কার, তখন চন্দ্রিমা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যিনি দাবিটা রেখেছিলেন তার নাম চন্দ্রিমা ভট্টাচার্য, আমার কাছে কাগজ আছে এখনো 23 পাতার সেই কাগজ। সেই চন্দ্রিমা দেখলাম কিছুদিন পরে ঋতুর কোলে গিয়ে বসলেন, মানে সরি মাফ করবেন, পাশে গিয়ে বসলেন। এভাবে একজন মহিলাকে বলা ঠিক না। তো তারপরে দেখলাম মদন বাবুও বলছেন না দিদির ভাল লাগছে না। উনি অনেকদিন ধরেই একটু অভিষেকের বিরুদ্ধে রাগ করছিলেন বেশ কয়েক বছর ধরে। আবার যখন দিদি একটু বকা দিয়ে গেলেন, অভিষেককে তো মানে মাতৃস্নেহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, মায়ের মতন ভালোবাসেন। তো আবার উনি যখন বকা দেন তখন না দিদি আর হবে না বলে ইয়ে করছিলেন। এখন আবার কদিন আগে শুনলাম উনি দিদির হাত পা সব ছেড়ে দিয়েছেন আর কি। আজকে গিয়ে কালীঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন। তো মনীশ গুপ্তা কালকে দেখছি উনি বলছেন যে দল ছাড়বো উনি করছেন, কিন্তু রেজিগনেশনটা দেননি। কোয়েল রেজিগনেশন দিলেন, সঙ্গে দেখলাম যে একজন বিজেপি নেতার সঙ্গে তিনি বৈঠকে বসলেন। তো কে কখন কোন দিকে যাচ্ছে বলা খুব মুশকিল। আর বিশেষ করে দিল্লিতে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে রাজ্যসভার যারা আছে তাদের মেয়াদ এখনো আছে। সেই মেয়াদ তো তারা এমনি ছাড়বে না। তারা একটা রাজনৈতিক সন্ধি প্রস্তাব, এই বিষয়গুলো আছে, জাতীয় স্বার্থ আছে। আমি ওটা নিয়ে বলছি না, সবাই সকলে জানেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারা যে কখন মমতার সঙ্গে আছে, কারা যে ছেড়ে দিচ্ছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দাবি করেছেন অনেকে কিন্তু যোগাযোগ রাখছেন। আমি বিশ্বাস করি কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি কথা বলছেন। এরা যারা মমতার সঙ্গ ছাড়ছেন, এদের অনেক ইকুয়েশন থাকতে পারে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন। এরা পিঠ বাঁচানোর জন্য এটা করেছেন, এটা আমিও বিশ্বাস করি, যে এরা ভালো তৃণমূল সাজার চেষ্টা করছে, যাতে ডিম না খেতে হয়। ডিমে তো প্রোটিন হয়, এত আপত্তি কেন আমি জানি না। তো একটা ডিম থেরাপির ভয় আছে। পুলিশের
যন্ত্রণা যাতনা এসবের ভয় আছে। তো কোথাও না কোথাও এইসব বিষয়ের জন্য তারা মানুষকে একদম বুর্বক বানাচ্ছেন বেশ কয়েকজন। তো মদনও সেই তালিকায় হতেই পারেন, কারণ মদনের উপর অনেক কেস টেস আছে, উনি আরও ভয় থাকতে পারে, বা ওনার অভিষেকের সঙ্গে একটা শত্রুতা, মনোমালিন্য, এই সমস্ত বিষয় আছে। যাদের অভিষেকের সঙ্গে একটু মনোমালিন্য আছে, বা যারা মনে করছে যে এখন মমতার সঙ্গে না থাকাই ভালো, বা এখন একটু ভালো সাজার চেষ্টা করি, তারা এইসব করতে পারে। কিন্তু তৃণমূল মানে তৃণমূল, তৃণমূলের ভালো আর খারাপ হয় না, তৃণমূল মানে একদম পচা মাল। আর মদনবাবু মানে তো একদম রেপুটেড মানুষ, বিকাল হলেই ও লাভলি, বিকেল হলেই তো ওনার ওই কি বলতেন না, চশমা এরকম করে, এটা হুইস্কি কালার। তো উনি ওইসব হুইস্কি কালার, এসব কালারিং জল টল এগুলোতে খুবই সিদ্ধহস্ত মানুষ, এবং স্বীকার করেই উনি এটা বলেনও। হ্যাঁ, আবার কচি জিনিসটা ভালো বোঝেন, উনি তো সিনেমা বলেছিলেন না। তো মদনবাবুকে তো আমরা সকলেই জানি, তো ঠিকই আছে। তবে এই যে ২১শে জুলাই আসছে, সেই ২১শে জুলাইতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নতুন করে পথ চলা তিনি শুরু করবেন। তিনি এ কথাও উল্লেখ করেছেন যে যারা গিয়েছে তারা যাক, তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। কিন্তু বলবো যারা লোটাকম্বল নিয়ে গিয়েছে তারা চাইলে ২১শে জুলাইয়ের আগে ফিরেও আসতে পারেন। সেই দরজাও খোলা আছে। যারা থেকে গিয়েছেন বা এখনো যারা রয়ে গিয়েছেন তারাই স্বর্ণখনি। নতুনভাবে সবকিছু শুরু হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে যারা চলে যায় তারা ঘুরে দাঁড়াক, উঠে দাঁড়াক, কিছুতেই তারা পারে না। কংগ্রেস বহুবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছে, হামাগুড়িও দিতে পারেনি। বামেরা বহুবার ঘুরে দাঁড়ানোর কথা বলেছে, কোট অ্যান্ড কোট ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়াতে গিয়ে তারা মাথা ঘুরে পড়ে গেছে। তৃণমূলের অবস্থাও হবে তথৈবচ। তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তার এখন এটা মেনে নেওয়া উচিত তিনি হেরে গেছেন, তিনি ঘরে বসে থাকুন, তিনি ছেড়ে দিন রাজনীতি। কিন্তু তিনি যতবার চেষ্টা করবেন, তিনি ঘুরে দাঁড়ান, উঠে দাঁড়ান, হামাগুড়ি দিন, দৌড়ানোর চেষ্টা করুন, তিনি আর পারবেন না। তার সময় শেষ, বয়সটা ৭৫ হয়ে গেছে, যথেষ্ট কম নয়। মানব জীবনের যা ইতিহাস হয় তাতে তার সময় খুব ঘনিয়ে আসছে। আমি তার সুস্থতা কামনা করি, তারপরে বলছি তিনি তো অজরামর নন যে আজীবন বেঁচে থাকবেন, বা তিনি ওই হনুমানজিও নন, তিনি অশ্বত্থামাও নন, তার এরকম কোনো বরদানও নেই। তো তিনি আর কতদিন, এক। দ্বিতীয় হচ্ছে তার রাজনৈতিক জীবনের আর রয়েছেটা কি, তার বিধায়করা নেই, সাংসদরা নেই, এই ২ মাস আগে যারা জিতেছেন তারা তার পাশে নেই, তার নিজের পরিবারের ভাইয়েরা তার পাশে নেই, তার পরিবারের কোনো সদস্য তার পাশে এখন আর সেইভাবে নেই। অভিষেকও চুপ করে গেছে। অভিষেকও কয়েকদিন পিসির বাড়িতে আশ্রয় নিয়েছিল, ঘুরঘুর ঘুরঘুর করছিল। ওর যে টয়োটা লম্বা সিডান গাড়ি, কি নাম আমি জানি না, হ্যাঁ, ওই কালো রঙের গাড়িটা কদিন দেখলাম মমতার বাড়ির সামনে আছে। তারপর খোঁজ খবর নিয়ে জানলাম যে নিজের বাড়িতে ঘুমাচ্ছে না ভয়ে, কাছের বাড়ি তো, ঢিলফিল বললে ভয় লাগছে ওর আর কি। তো পিসির কোলে ঘুমানোর পর এখন সেও ওখানে থাকছে না, এখন পিসির কোল ছেড়ে আরেকটা বাড়িতে সে গিয়ে উঠেছে, ওই অভিষেক হার্ডওয়্যার যে বাড়িটা, ওই বাড়ির ছাদে গিয়ে এখনো ঘোরাফেরা করছে। তো অনেকগুলো অভিষেকের বাড়ি থাকতেই পারে, অসুবিধা নেই। তো যার পরিবারের সদস্যরা তার সঙ্গে নেই, তিনি কি ২১শে জুলাই নিয়ে ভাবছেন? কটা লোক হবে তার? ২০০-২৫০টাও লোক হবে? ওর থেকে তৃণমূল কংগ্রেসের পাড়ার কাউন্সিলররা এর থেকে বেশি মানুষ জোগাড় করতে পারতো আজ থেকে ২ মাস আগে। তো তিনি এখন বৃথা চেষ্টা কেন করছেন? এই বৃথা চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো লাভ হবে না। এত কিছুর পরেও যার জন্য বা যার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত তার পিসি অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বাঘের মতন লড়াই করেছে। আবার তিনি বলছেন যে শূন্য থেকে শুরু হবে। তো এখনো কি তার অভিষেক প্রীতি বা অভিষেক মোহ গেল না? আমি এটা মনে করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি একটা মানুষ খেকো বাঘ। বাঘ মানে উনি বীরত্বের কথা যদি বলে থাকেন বিশেষণ হিসেবে, সেটার সঙ্গে একদমই আমি সহমত নই। কিন্তু উনি যদি বলেন হি ওয়াজ আ ম্যান ইটার, কারণ বাঘ তো মানুষ, জীবজন্তু এসবই খায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে ম্যান ইটার বলেন, আমি তাহলে সহমত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ম্যান ইটার। অনেক মানুষের জীবন ধ্বংস করেছে, অনেক মানুষের জীবন শেষ করেছে, সেই হিসেবে সে একটা বাঘ। কিন্তু লড়াই করা বীর সে কোনোভাবেই নয়। বীর কাকে বলে? যে সামনে থেকে নেতৃত্ব দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো পেছন থেকে একটা মানে নেতা তৈরি করার চেষ্টা করেছে আইপ্যাক। আইপ্যাক ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃস্ব, শূন্য। আজকে আইপ্যাক নেই, দেখুন অভিষেকের অবস্থা। ওই স্কিন টোনও নেই, স্কিন টোন শেষ হয়ে গেছে। ওই থালাইবার মতো, থালাপাতি বিজয়ের মতো এরকম হাত নাড়া বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, সাউথের সুপারস্টারের মতো সব বন্ধ হয়ে গেছে।
তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাক আর ব্যবহার করে উনি তো প্রচুর পয়সা কড়ি করেছেন। উনি যদি বলেন নেতৃত্ব দিয়েছেন, তো নেতৃত্ব দিলে তো দলের যদি সঠিকভাবে নেতৃত্ব দিত তাহলে তো দল জিততো। একটা দল 15 বছর ক্ষমতায়, একটা দল কাকে সরিয়েছে? সিপিএমকে সরিয়েছে। সিপিএম কিন্তু যা তা ব্যাপার ছিল না। আমরা যারা সিপিএমকে দেখেছি, বিশেষ করে জ্যোতিবাবু জমানা, যারা বুদ্ধবাবু জমানা, দুটো জমানা যারা আমরা দেখেছি, তারা আমরা জানি সিপিএম কি জিনিস ছিল। হ্যাঁ, তৃণমূল তার কাছে ধারে কাছে আসতে পারবে না সংগঠনের বিষয়ে। কার বাড়িতে কি রান্না হয়েছে সিপিএমের নেতা বলে দিতে পারতো। কার বাড়িতে কার সঙ্গে ক্যাচাল আছে এবং ক্যাচালের কারণ কি, আসল গল্প কি আর দেখানো গল্প কি, এগুলো সিপিএমের নেতা। তৃণমূল তো জানেই না পাড়ার মধ্যে কি চলে। তৃণমূল কি জানে? তৃণমূল শুধু জানে কোথায় বিল্ডিং উঠছে, কোথায় পুকুর ভরাট হচ্ছে, কোথায় টেন্ডার হচ্ছে, তৃণমূল শুধু এইটুকু জানে। তো আজকে সেই দলটার কোনো নেতাকে তিনি এত বড় পুরো মানে ইয়ে করবেন, আমি জানি না। মানে রাজনীতিতে জানেন তো, মানে অনেক বড় বড় নেতা আছে যারা নিজের সন্তানকে বলি দিয়ে দিয়েছে, নিজের বাবাকে সাইড করে দিয়েছে। মুলায়ম সিংকে দেখুন, একদম তার ছেলে সাইড করে দিয়েছে। অজিত পাওয়ার কাকাকে সাইড করে দিয়েছে। হ্যাঁ, ইন্দিরা গান্ধী, লোকে তো নিন্দুকেরা বলে যে সঞ্জয় গান্ধীর সঙ্গে যেটা হয়েছিল সেখানে ইন্দিরা গান্ধীর হাত আছে। এবার আমি দেখিনি, সেই সময় জন্মাইনি, আমি বলতে পারবো না কি হয়েছিল। কনস্পিরেসি থিওরি রাজনীতিতে অনেক সময় থাকে, গুজব অনেক সময় রটে, ফলে কি হয়েছে আমি জানি না। কিন্তু এগুলো তো আমরা চোখে দেখেছি, অখিলেশের ঘটনা, অখিলেশ মুলায়ম, অজিত পাওয়ার, শরদ পাওয়ার। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো এদের থেকে শিখতে পারতেন যে রাজনীতি করতে গেলে প্রয়োজনে ভাইপোকে রাজনৈতিক বলি দিতে হতো। আমি তো তাকে মেরে ফেলার কথা বলছি না, আমি তো তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার কথাও বলছি না, তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দাও, সাইড করে দাও দল থেকে। লোক দেখানো যে বাবা বুঝতেই পারছিস দলটা একদম গোবর হয়ে যাচ্ছে পুরো, একদম অন্তত দলটাকে বাঁচাই, পরে তোকে আবার ঢুকিয়ে দেবো দুদিন পরে। আমি তো পাবলিককে বোকা বানিয়েই এতদিন রাজনীতি করেছি, মানুষকে উল্লু বানিয়েছি 15 বছর, তা আরেকবার নিজের দলের নেতাকে উল্লু বানাই। করে দিতে পারতেন, তিনি এর আগে এই কাজটা কিন্তু করেছেন, এমন না যে করেননি। আমার বছরটা মনে পড়ছে না, কিন্তু আমার মনে পড়ছে যে মমতা অভিষেক দুজনের ছবি ব্যবহার করা হতো। হঠাৎ করে একটা সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আর কারো ছবি ব্যবহার হবে না, শুধু চেয়ারপারসন সুপ্রিমোর ছবি ব্যবহার হবে। হ্যাঁ, নেতাজি ইন্ডোরের একটা সভা থেকে তিনি এই ঘোষণাটা করেছিলেন। তো মমতা তো এটা করতেই পারতেন যে আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক নয়, আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মুখপাত্র, আর কোনো ভূমিকা ওর থাকবে না। বা অভিষেক দল থেকে 5 বছর ওকে সাসপেন্ড করা হলো। আর তৃণমূলের সাসপেনশনের কোনো ভ্যালু আছে? আরাবুল ইসলামকে আমরা দেখেছিলাম, বহু বছরের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু সে ওখানকার পঞ্চায়েত সমিতির দায়িত্ব একইভাবে পালন করেছে। এরকম বহু মানুষকে সাসপেন্ড করা হয়েছে, তারা চিঠিও পায়নি, শুধু মিডিয়াতে সাসপেন্ড হয়ে গেছে। আবার দলও হচ্ছে আমরা বিশেষ করে কুণাল ঘোষ সাসপেন্ড হয়েছিলেন। কবে যে সাসপেন্ড হলেন, কবে যে দলে ফেরত এলেন, মুখপাত্র ছিলেন না অমুক ছিলেন, রাজ্য সম্পাদক ছিলেন না তমুক ছিলেন, কি যে তিনি ছিলেন তিনিও কি জানেন, আমিও ঠিক জানি না। তো তৃণমূলের এই ধরনের ঢপবাজি ছিল, একটা ঢপের সাসপেনশন তো করতেই পারতেন। রাজনৈতিক বুদ্ধি তখন তার প্রজ্ঞাটা বোঝা যেতে পারতো যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় লোকেরা, এবং লোকেরাও যারা বলছে অভিষেকের জন্য, এটাও একটা ঢপ, এটাও একটা মুখোশ। তারা জানে যে তৃণমূলে আর মালকুড়ি নেই, আর মমতার সাথে থাকলে ডিম থেরাপি হবে, অ্যারেস্ট হবে, আবার কান ধরে উঠবোস যদি করায় এই ভয়ও আছে। হাফ প্যান্ট পরে এই কদাকার চেহারা সবার, ওটা ধরে ওই ওই স্যান্ডো গেঞ্জিতে এই বুড়ো লোকদের কি আর ভালো লাগবে দেখতে? তো সেই কারণে তারা এই মুখোশটাকে ব্যবহার করে অন্য দলে যাচ্ছে। অভিষেকের সঙ্গে যদি এত খাড়াখাড়ি থাকতো, তাহলে শুভেন্দু অধিকারীর পথ নিলেন না কেন? অভিষেকের সঙ্গে সব থেকে যার খাড়াখাড়ি ছিল সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। মুকুল রায় তো শুভেন্দুদারও আগে দল ছেড়েছিলেন, 2.5 বছর চুপচাপ করে বসেছিলেন, না এদিক না ওদিক, না ঘরকা না ঘাটকা। পরবর্তীকালে শুভেন্দু অধিকারী ছেড়ে এলেন, কতগুলো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন, তার পরিবারের কতগুলো সদস্য সরকারি পার্টিতে ছিল, সব তো ছেড়ে দিয়েছে। বাবা পদত্যাগ করলেন, ছেলে পদত্যাগ করলেন, ছেলের ছোট ছেলে পদত্যাগ করলেন, সমস্ত ছেলেরা পদত্যাগ করে দিলেন। 5 বছর তৃণমূলের সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করেছেন। আপনাদেরও অভিষেক যতদিন আপনারা ক্ষমতায় ছিলেন, এই 75-25 ভাগ বাটোয়ারা তো ভালোই লাগছিল। আজকে দল ক্ষমতায় নেই, অভিষেক খারাপ হয়ে গেছে? অভিষেক নতুন খারাপ হয়েছে নাকি? অভিষেক চোর চিটিংবাজ জানে না? শুভেন্দু অধিকারী তো যেদিন দলটা ছাড়বেন করছেন, তখন থেকেই অভিষেকের বিষয়টা পরিষ্কার হয়ে গেছিল। যেদিন ছেড়েছেন প্রথম মিটিংয়ে লিপস অ্যান্ড বাউন্স, আমরা জানতাম যে অভিষেকের কোম্পানির নাম কি, শুভেন্দু অধিকারী আমাদের জানিয়েছেন যে লিপস অ্যান্ড বাউন্স কী জিনিস, খায় না মাথায় দেয়, লিপস অ্যান্ড বাউন্স কীভাবে অপারেট করে। তো আপনারা তো আরো ভালো, শুভেন্দু অধিকারী যদি জানতো তাহলে আপনারা জানতেন না? আপনারা কেন বলেননি এতদিন? এখন নাটক করছেন অভিষেক খারাপ,
এতদিন মানে ওই একটা কথা আছে না, স চুহে খাকার বিল্লি চালি হাজকো, বিড়াল বলছে মাছ ছোবো না আঁশ ছোবো না, ও এরকম অবস্থা হয়েছে এদের। পালা বদলের পরেই তসলিমা নাসরিন আবার তাঁর নিজস্ব জায়গায় ফেরত আসছেন। এই বিষয়টি যতই আমরা তর্ক বা সমালোচনা এই সমস্ত দিকে যাই না কেন, এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলতে চান? আপনি কতটা খুশি? 18 বছর আগের ছবি আমার চোখে এখনো ভাসছে। মঞ্চে তসলিমা নাসরিন শাড়ি পরে অনুষ্ঠান চলছে, অনুষ্ঠানের মাঝেই একদল মুসলিম মৌলবাদী তাকে কার্যত শ্লীলতাহানি করেছিল। তাকে শাড়ি ধরে টানাটানি, তাকে চড় মারার চেষ্টা, বামফ্রন্ট সরকার যথেষ্ট নিরাপত্তা দেয়নি। তো ওগুলো না আমার চোখে ভাসছে আর কি। তখন বুদ্ধবাবুর সরকার, বুদ্ধবাবুকে আমরা প্রগতিশীল বলে অনেকে ভাবতাম, জানতাম আর কি। বিকেল হলেই নন্দনে যান, সিনেমা দেখেন, কবিতা শোনেন। সেই বুদ্ধদেব ভট্টাচার্য একবারও মনে হয়নি যে তসলিমার কবিতা পশ্চিমবঙ্গ থেকে হারিয়ে যাবে। হ্যাঁ, তিনিও তখন দলের পলিসির কাছে সারেন্ডার করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বুদ্ধবাবুর ওই ঘটনাটা ভালো লেগেছিল, কিন্তু তিনিও অনেক কাজ করতে পারেননি। বুদ্ধবাবু বলেছিলেন মাদ্রাসায় জঙ্গি পোষা হয়, সীমান্তবর্তী মাদ্রাসায় জঙ্গিবাদ চাষ হয় সেখানে। বুদ্ধবাবু কিন্তু সব কিছু জেনে বুঝে দলের কাছে সারেন্ডার করেছিলেন। ওরকমই তসলিমার বিষয়ে তিনিও তৎকালীনভাবে সারেন্ডার করেছিলেন, কারণ তিনিও তখন ওই এখন আছে না 70-30, ওই 30% ভোট, ফ্রি ফান্ডের যে ভোট, একলপ্ত ভোটের লোভে তিনি তার দলের পলিসির কাছে তখন মানে সারেন্ডার করেছিলেন। তিনি তখন তসলিমাকে রক্ষা করতে পারেননি। এটা বুদ্ধবাবুর বড় ফেলিওর। এবং একজন মহিলা, তাকে একজন মানে কি বলবো, মানে সিপিএমরা তো নিজেদেরকে প্রগতিশীল বলে, সেই প্রগতিশীলের মতো কাজ তো সিপিএমরা করতে পারেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তিনি বারংবার ফিরতে চেয়েছেন, মমতা তাকে ফিরতে দেয়নি। এই যারা তসলিমাকে আনছেন তাদের ৩ জনের নাম তো কার্ডে আমরা দেখতে পাচ্ছি। একজন বিশ্বজিৎ সিংহ, একজন ওসমান গনি খান মল্লিক, একজন হচ্ছেন আমাদের সম্ভবত কি রায় সাহেব, ওই কি মোহিত রায়, হ্যাঁ মোহিত রায়। তো আমার মোহিত রায়ের সঙ্গেও কথা হয়েছে, আমার ওসমান গনি খান বাবুর সাথেও কথা হয়েছে। তো ওসমান গনি খান মল্লিক আমাকে বলেছেন যে তিনি নিজে বেশ কয়েকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তসলিমাকে ফেরাবার ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছেন হবে না, ফেরানো যাবে না, সিকিউরিটি ইস্যু হয়ে যাবে। মানে কিসের সিকিউরিটি ইস্যু? সরকার চাইলে কখনো সিকিউরিটি ইস্যু হয়? সরকার চাইলে 2 মিনিটে ঠান্ডা করে। এই যে আজকে দেখুন না, এই যে বাংলায় অশান্তির 90% কারণ যিনি, আমাদের দাড়িওয়ালা চাচা, আজকে এয়ারপোর্টের পাশে দৌড়াদৌড়ি করছিলেন না? সরকার চায়নি, কিছু সাপোর্ট পেয়েছেন তিনি? একদম পাননি। আমাদের গ্রন্থাগার মন্ত্রী ছিলেন তিনি। হ্যাঁ, গ্রন্থাগার এমন কোনো ক্যাবিনেট দপ্তর নয়, বিরাট পাওয়ারফুল দপ্তর নয়, কিন্তু বাংলা জ্বালিয়ে রাখতেন। আজকে তো তিনি বলেছেন 1 কোটি লোককে আজকে আহ্বান করেছিলেন। 1 কোটি ছেড়ে দিন, আজকে সাংবাদিকের ক্যামেরা বেশি ছিল, পুলিশ তার থেকে বেশি ছিল। ওখানে গোটা 20-25 জন সাংবাদিক ছিল, সব মিলিয়ে 100 জন হবে, মানে ক্যামেরা পার্সন আর রিপোর্টার, লাইটম্যান, ড্রাইভার সব ধরলে শখানেক সাংবাদিক হবে, সাংবাদিকতার সঙ্গে যুক্ত শখানেক ব্যক্তি ছিল। আর 200 থেকে 300-400 পুলিশ হবে। উনি 100টা লোক জোগাড় করতে পারেননি। তো সরকার চাইলে অনেক কিছু হয়, সরকার চাইলে অনেক কিছু হয় না। তো মমতা কখনো চাননি তসলিমা এখানে ফিরুন, মুক্ত চিন্তার বহিঃপ্রকাশ হোক। মমতা এদের প্রশ্রয় দিয়েছেন, কিন্তু এদের মনে রাখতে হবে সরকারটা না বদলে গেছে। এখন আপনাদের একটু জ্বালা জ্বালা করবে, একটু পোড়া পোড়া গন্ধ আসবে, এগুলোকে যত তাড়াতাড়ি মানিয়ে নেবেন। আমি ওই দাড়িওয়ালা চাচাদের বলছি, যারা একটু র্যাডিক্যাল চাচা আমাদের, আমাদের আব্দুল চাচাদের আমি বলছি, সবাইকে নয়, আমি বলছি যারা র্যাডিক্যাল অংশ তাদেরকে। সমাজে, মুসলিম সমাজে অনেক প্রগতিশীল মানুষ আছেন, মুক্ত চিন্তার মানুষ আছেন, কারণ যিনি, যার কথা বললাম ওসমান গনি খান মল্লিক, তিনি তো আর হিন্দু নন, তিনি তো তসলিমাকে আনছেন। তো তাদের সমাজেও মুক্ত চিন্তক আছেন, এতদিন তাদের দাবিয়ে রাখা হতো। তসলিমা মুক্ত চিন্তার প্রতীক, ওসমান সাহেব মুক্ত চিন্তার প্রতীক, অনেকে আছেন কলকাতায় যারা মুক্ত চিন্তার প্রতীক, মুক্ত চিন্তায় বিশ্বাস করেন। এখন কিন্তু যারা ওই মনে করেন আমরা জঙ্গি চাষ করব, যারা মনে করেন আমরা মাদ্রাসায় এইসব অপকর্ম চালিয়ে যাব, আমরা ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, যারা মনে করেন, তাদের এখন একটু বার্নলের প্রয়োজন হবে। একটু জ্বালা জ্বালা করবে, মাঝে মধ্যে একটু বেশি বেশি জ্বালা করবে, কখনো খরচ হওয়ার মতন কন্ডিশন হবে, এগুলো হবে, কিছু করার নেই। সরকারে যিনি আছেন তার নাম শুভেন্দু অধিকারী, একটু মানিয়ে গুছিয়ে নিন আপনারা।
এদিকে আরো একটি বিষয় আপনি কিছুক্ষণ আগেই যেরকমটাই বলছিলেন যে সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখা গেল তিনি সরাসরি বললেন যেরকমটাই আর কি 1 কোটি না কত এরকম আর কি একটি সংখ্যা। হ্যাঁ 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 সংখ্যা অত সংখ্যক যারা সংখ্যালঘু আছেন অর্থাৎ ইসলামিক ধর্মাবলম্বী যারা ব্যক্তিরা আছেন তাদেরকে নিয়ে তিনি যাবেন নামাজ পাঠ করবেন। তো দেখা গেল মানে কর্মসূচি অনুযায়ী শুক্রবার দিন 1টা নাগাদ যাওয়ার কথা ছিল সেখানে। 12টার সময় বাঁকড়া এলাকায় জমায়েত হতে শুরু হলো। কিন্তু দেখা গেল 25-30 জনের বেশি সেই জমায়েতের আখড়া পৌঁছলো না। শেষমেশ তিনি বললেন যে ওখানে নামাজ পাঠ হবে না, কারণ কি না পুলিশের অনুমতি পাওয়া যায়নি, অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় হবে। তো হঠাৎ করে বাঘ হয়ে যেই ঘোষণা তিনি করলেন তারপরেই বিড়াল হয়ে যাওয়া কিভাবে দেখছেন? আজকে উনি বলছেন 1 কোটি লোক নিয়ে আসবেন, 1 কোটি মুসলমান। তা 1 কোটি মুসলমান কি পাগল আছে নাকি? পশ্চিমবঙ্গে সব মুসলিম কি পাগল যে উনি ডাকবে আর সব একদম নারায়ে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়বে ওনার কথায়? তারা জানে না যে মুখ্যমন্ত্রী কে? প্রথম 2টো সপ্তাহে তো অনেকে অনেক রকম ওই পাক সার্কাসের চেষ্টা-মেষ্টা করেছিলেন, পাথর নিয়ে এসেছিলেন, বিরাট বিপ্লবী হয়ে গেছিলেন। তো সব বিপ্লবীর বিপ্লব তো শুভেন্দুবাবু ঝেড়ে দিয়েছেন প্রথম 2টো সপ্তাহেই। তো এখন লোক পাবেন কোথায় উনি? নিজে গিয়েছিলেন ওই মিনমিন করতে। তারপরে দেখলেন ওই যে পুলিশ ওখানে আটকে দিল, উনি একদম ল্যাজ গুটিয়ে পালিয়েছেন। 1 কোটি ছেড়ে দিন। 1000 লোক আজকে হয়েছিল বাঘড়ায়। সাংবাদিক বেশি ছিল তো, বললাম তো, সাংবাদিক, সংবাদকর্মী, আমাদের রিপোর্টার, ক্যামেরা পার্সন, ড্রাইভার সব মিলিয়ে সংবাদ জগৎ, আমাদের সংবাদ জগতের লোক ওনাদের লোকের চেয়ে বেশি ছিল। তার চেয়ে অনেক বেশি পুলিশ ছিল, মহিলা পুলিশ ছিল। আমি ছবিতে যা দেখলাম, কারণ আমি আজকে ভারত সরকারের একটা অনুষ্ঠানে ছিলাম নিউ টাউনে আর কি। তো ওখান থেকে আমার কাছে আমার যারা সহকর্মীরা আছেন আমাদের, তারা ফিড পাঠাচ্ছিলেন, আমি ফিডে দেখলাম ওনার অবস্থা। উনি ক্যামেরাম্যানদের এবং যারা মিডিয়া পার্সন ছিলেন আর কি, তাদেরকে দেখছি বুমটুম এত খেপে গেছেন। 1 কোটি বলেছেন, 1 লাখও লোক হয়নি। 1 লাখ তো ছেড়ে দিন। এবং ওখানে পারমিশন দেবে কেন? ওটা তো জোর করে ওনারা ওখানে ওইভাবে তৈরি করেছেন। ওখানে কবর, আমি শুনেছি যেটা বড়দের মুখে, সত্যি মিথ্যে জানি না, ওখানে কিছু কবর টবর ছিল। ওই কবরস্থলের পর মাজার, মাজারের পর ওখানে ওই টম্বের পর ওটা মসজিদ, এরকম করে বাড়তে দেখো, আমি বাড়ছি মামির মতো অনেক কিছু ওখানে বেড়ে গেছে। আমাদের এই চত্বরে বহু জায়গায় এখন দেখতে পাই যে যেখানে মানে কি বলবো, কোনো অলিয়া ছেড়ে দিন, কোনো ভিখারিও ঘুমায়নি, সেখানেও মাজার হয়ে গেছে। হ্যাঁ, ফেক মাজার্স সারা পৃথিবীতেই এরকম হয়। হঠাৎ করে 9 গাজা পীর, আপনি ইউপিতে গেলে দেখবেন 9 গাজা পীর, 9 গজের মানুষ হয়। তো এরা এরকম অনেক কিছু বুজরুকি করেন টরেন। তো এতদিন কংগ্রেসের সরকার, তারপর সিপিএমের সরকার, তৃণমূল, এরা তো দেখো আমি বাড়তে ওরা অনেক বেড়েছেন। এখন তো সব কিছুর তো একটা উত্থান তারপরে পতন হয়। এখন তো বয়স হয়েছে, বয়সে তো ওজন কমে, শরীর ভাঙে, হাইট কমে। এখন এদের একটু কমবে। মানে আমি বলছি মানে কোনো সমাজকে নয়, যারা র্যাডিক্যাল আছেন, যারা এই ধরনের অশান্তিপ্রিয় মানুষ আছেন, তাদের এখন ক্ষয়িষ্ণু সময়। ওই বলছিলাম না, একটু জ্বালা করবে, একটু কষ্ট হবে, একটু ব্যথা লাগবে, একটু বার্নর লাগাতে হবে, নানান রকমের মলম লাগাতে হবে। তার আগেই আপনারা সরে দাঁড়ান। ওই জায়গাটা তো ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ যারা ফোর্সেস ছিল সেই সময়কার তাদের ছিল। ব্রিটিশ সম্ভবত লাইট ইনফ্যান্ট্রি বা এরকম কিছু একটা। মোট কথা হচ্ছে ব্রিটিশ সেনার ওটা ছাউনি ছিল, ছাউনির জমি পরবর্তীকালে এয়ারপোর্টে রূপান্তরিত হয়, ব্রিটিশদের জমি ওটা সেই সময় থেকে। ওনারা বলছেন নাকি ওখানে নাকি মুসলিমদের জমি ছিল। আরে ব্রিটিশ আমলেও এটা আপনাদের জমি ছিল না। হ্যাঁ, তো তারপরে ওটা ভারত সরকার, ব্রিটিশরা চলে গেছে, স্বাভাবিকভাবে ভারত সরকার পাবে। ভারত সরকারের জমিতে আপনারা ইললিগ্যালভাবে আপনাদের ইনফ্লুয়েন্স খাটিয়ে ওই ইঁদুর হয়ে গর্তে ঢুকেছেন, বিড়াল থেকে বাঘে পরিণত হয়েছিলেন আপনারা। এখন আবার পুনর্মূষিকও ভাবো। সরকার বলেছে দেবে না মানে দেবে না। আরে কেন দেবে? ওখানে একটা, আমি তো এয়ারপোর্টে এতবার গেছি, যখনই প্লেন ল্যান্ড করে মনে হয় যেন ওই বিমানের যে ডানাটা মনে হয় যেন গিয়ে ধাক্কা খাবে মসজিদে, এত কাছে ইয়েটা রয়েছে। থাকা যেতে পারে নাকি? ওটা একদম ওখান থেকে এরকম করে রবার দিয়ে একদম ডিলিট করে দেওয়া উচিত। ওখানে মসজিদ ছিল না, মসজিদ থাকবে না। প্রকাশ রঞ্জনের কথা না বললেই নয়। তাসলিমা নাসরিন তিনি ফিরছেন, সেই উদ্দেশ্যে তিনি বলছেন ভালো কথা, তিনি আসতেই পারেন, কিন্তু তিনি নারী মানেই, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মানেই তিনি স্বাধীন, তা তো নন। কথা তিনি উল্লেখ করেছেন। শুধুমাত্র তাই নয়, তিনি একথাও বলছেন যে আরএসএস বা বিজেপির পক্ষে কথা বলার জন্যই নাকি তিনি ফেরত আসতে পারছেন, না হলে নাকি পারতেন না। আমি বিশ্বজিৎ সিংহ বাবুর সাথে কথা হয়নি, বা ওনার রাজনৈতিক পরিচয় কি, বা উনি কি বিশ্বাস করেন, হ্যাঁ, বা উনি কেন আনছেন, এটা আমি বলতে পারবো না। ওসমান গনি খান মল্লিক বিজেপির কোনো দায়িত্বে আছেন বলে আমি জানি না।
এবং আমার তার সঙ্গে কথা বলে যেটুকুন বুঝেছি, তিনি প্রশাসনিক বিষয় আশয়ের সঙ্গে যুক্ত আছেন। তিনি প্রশাসনিক বিষয় আশয়ের সঙ্গে যুক্ত হতে চান। তিনি ইউসিসির এক্সপার্ট কমিটির একজন সদস্য। ইউসিসির এক্সপার্ট কমিটি থাকলেই কেউ বিজেপি হয়ে যায় না। বা মমতার সময় যারা আমলা ছিলেন তারা কিন্তু তৃণমূল ছিলেন না। বিকাশ রঞ্জন বাবু নিজের নামের পাশে ভট্টাচার্য পদবিটা আপনি ত্যাগ করে দিন। আপনি নামের পাশে লিখুন বিকাশ শেখ, হতেই পারেন, অসুবিধার কিছু নেই। বিকাশ উদ্দিন রহমান, মোহাম্মদ বিকাশ হয়ে যান আপনি, ভালো হবে। কারণ আপনি তো এর আগের ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন সেই সময় সোহরাবর্দী নিয়ে এত চর্চা হচ্ছে, উনি সোহরাবর্দীর পাশে দাঁড়িয়েছিলেন। উনি সোহরাবর্দীর পাশে দাঁড়াবেন। সোহরাবর্দী তো মুসলমান, পাশে দাঁড়িয়েছেন। হ্যাঁ, এবং কেমন মুসলমান? পাকিস্তানে চলে যাওয়া মুসলমান। ভারতে অনেক মুসলমান কিন্তু থেকে গিয়েছিল। তো তিনি তাদের সাপোর্টার নন, তিনি পাকিস্তানে চলে যাওয়া মুসলমানের সাপোর্টার। আবার তসলিমা নাসরিন মুসলমান, নাস্তিক হতে পারে, জন্মসূত্রে তো মুসলমান। তো উনি তসলিমাকে সাপোর্ট করবেন না কেন? তসলিমা তো মুক্ত চিন্তার প্রতীক। তসলিমা তো ওই সোহরাবর্দীর মতন ব্যাপার স্যাপার নন। বিকাশ বা সিপিআইএম এদের একটাই ক্যারেক্টার। এরা ভারতের সঙ্গে যখন পাকিস্তানের সমস্যা হয়েছিল এর আগে, লাস্ট যখন অপারেশন সিন্দুর, তো সিন্দুরের সময় আপনার মনে আছে সিপিএম এর লোকেরা মাক্কু, যত রকমের প্রজাতির মাক্কু আছে আর কি, সিপিআই, লিবারেশন, আই, অমুক তমুক, আরএসপি টারএসপি, হ্যাঁ, বুকে কান্না, কেন জল বন্ধ হবে? ওরা কি মানুষ না? সমস্ত রকমের ওই প্রজাতির ভিন্ন ভিন্ন প্রজাতির মাক্কুরা সব এক হয়ে গিয়ে ভারতের বিরোধিতা করে মিছিল করেছিল। তা সমস্ত প্রজাতি, সমস্ত মাক্কু একরকম। হ্যাঁ, 8 জন মরেছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। ওদের দেশ থেকে বোমা আসবে তো এদিক দিক থেকে তো আমরা আর গোলাপ ছুড়বো না, তো আমরা তো বোমই ছুড়বো। এতে বিকাশদের সমস্যা হবে। আমি তো বিকাশ রঞ্জন বাবুকে বলবো যে আপনার যে ডিগ্রিটা, এই যে ব্যারিস্টারির ডিগ্রি, এই ডিগ্রি কিন্তু সারা পৃথিবীতে ভ্যালিড। আপনি পাকিস্তানে গিয়ে যদি একটু প্র্যাকটিস করেন, আপনার কিন্তু ভারতের থেকে ভালো ব্যবসা হবে, দারুণ ব্যবসা হবে আপনার, এবং আপনি মনে উৎফুল্লিত হবেন, কারণ আপনি তো ওদের পক্ষে। ধরুন আমি যে পন্থায় বিশ্বাস করি, আমি তাদের পক্ষে কাজ করলে অনেক কমফোর্টেবল ফিল করব। বিকাশবাবু এখন আবার বাংলাদেশেরও যা এখন ব্যবস্থাটা হয়ে গেছে না মোটামুটি একটু পাকিস্তানপন্থী, উনি যে কোনো একটা দেশে যদি ব্যারিস্টারি করেন, নাগরিকত্ব নিয়ে নেন, আমাদেরও সুবিধা হয়, ওনারও খুব মনে শান্তি থাকবে। এদেশে উনি বড় অশান্ত বোধ করছেন।